সারা দেশে আরো ১,৭৭৫ গ্রেপ্তার, সরকারের ভেতরেই ঘাপটি মেরে আছে ডেভিল, বলছে বিএনপি। অক্টোবরের মধ্যে হাসিনার গণহত্যা মামলার রায়, ডিসেম্বর লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি। দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪, ৪ ধাপ এগুলেও স্কোরে স্বল্প অগ্রগতি। শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রকৃত অপরাধীদের বিচারের দাবি। সাগররুনি হত্যার তদন্তে বাধা দিয়েছে হাসিনা সরকার, আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাস চলছে, আতঙ্কে এলাকাবাসী। অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সারা দেশে ১,৭৭৫ জন গ্রেফতার হয়েছে। ৩ দিনে গ্রেফতার হয়েছে ৪,৬০৪ জন। উদ্ধার করা হয়েছে ২টি পিস্তল, একটি এলজি, একটি ওয়াটারশূন্য গান ও একটি পাইপ। এদিকে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ায় চরকিং ইউনিয়নে কাউসার মিয়ার ইট ভাটার সামনে অভিযান চালায় যৌথ বাহিনী। সে সময় তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। পরে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয় ২ জনকে। সকালে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৬টি ধারালো অস্ত্র, ৮টি গুলি ও ২০টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি উমর ফারুক লিংকন সহ ৫ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। এছাড়াও রাজশাহীর কাদিরগঞ্জে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। গাজীপুরে অভিযান চালিয়ে মেট্রোপলিটন এলাকায় ৬৯ এবং জেলা পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে জানায় পুলিশ। চট্টগ্রামে ২৪ ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ জনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভোলায় ২০, ফেনীতে ১৮, ময়মনসিংহে ৮, খাগড়াছড়িতে ৭, ভৈরবে ৪, সুনামগঞ্জে ৭, কুড়িগ্রামে ৬, পটুয়াখালীতে ১১, চুয়াডাঙ্গায় ৯, বাগেরহাটে ১২ ও ঝিনাইদহে ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দফতর জানিয়েছে, তৃতীয় দিনে ডেভিল হান্টে সারা দেশে ৬০৭ জন এবং অন্যান্য মামলায় ১,১৬৮ জন সহ মোট ১৭৭৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০টি দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান ও একটি পাইপ গান উদ্ধার করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শয়তান খোঁজার জন্য বনে জঙ্গলে যাওয়ার দরকার নাই, শয়তান সরকারের আশপাশেই অবস্থান করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। রাজধানীর মুগদায় রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালায় দেশবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সরকারের মধ্যে ফ্যাসিস্টদের সহযোগীরা রয়ে গেছে, তারা ভারতের সাথে আঁতাত করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সবার আগে এসব ষড়যন্ত্রকারীকে গ্রেফতারেরও দাবি জানান মির্জা আব্বাস। শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরার দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। আমরা এই ১৭ বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য।
অক্টোবরের মধ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় হবে। সচিবালয় নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এমন আশার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। বিগত সরকারের সময়ে 16,500 গায়েবী মামলা প্রত্যাহারে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সরকার ও দলের বিভিন্ন স্তরের ব্যক্তির বিরুদ্ধে 300-ও বেশি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাছাই শেষে 16টি মামলার তদন্তের কাজ এই মাসে শেষ হচ্ছে। এর মধ্যে সাক্ষ্য প্রমাণ সহ 3 থেকে 4টি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলার রায় পেয়ে যাব। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কিভাবে হবে এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার সম্ভব। যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। বিগত সরকারের সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলা থেকে বেশ কিছু মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না। আওয়ামী লীগ বড় ধরনের হত্যাযজ্ঞ চালাবে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আসার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বলেও জানান তিনি। সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবে যাতে এটা অ্যাবিউজ না হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরে ভোট ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। শিউলি শবনমের রিপোর্ট। উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কোনো কিছুর বিষয়ে কমিশন সজাগ থাকবে। জাতীয় নির্বাচন ইসির অগ্রাধিকার বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration. তবে আগামী নির্বাচনে কোনো বাধা দেখছেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। That's not for me to comment on, I think. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2024 প্রকাশ করা হয় রাজধানীর মাইরাস সেন্টারে। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে 14, যা আগের বছর ছিল 10ম অবস্থানে।
সূচকে অন্তর্ভুক্ত 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151। বাংলাদেশ 4 ধাপ এগিয়ে গেলেও দেশে কমেনি দুর্নীতি, বরং নম্বর আরও কম পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা। পিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত 13 বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর কমেছে। দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ ওয়ার লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর। এ অঞ্চলে বাংলাদেশের নিচে কেবল আফগানিস্তান। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। শুধু বিব্রতকর। দুর্নীতির মাধ্যমে যেসব দেশে অর্থ পাচার হয় সেগুলো কম দুর্নীতিগ্রস্ত। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আমরা 20 পয়েন্ট কম পেয়ে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ 6 দফা দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করছেন লাগাতার অবস্থান কর্মসূচি। তাদের দাবি, শেখ হাসিনার আমলে বিচারের নামে প্রহসন করা হয়েছে। বিডিআরকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে এসব করা হয়েছিল বলে দাবি ভুক্তভোগীদের। মেহেদী হাসানের রিপোর্ট। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পর অতিবাহিত হয়েছে 16 বছর। ওই ঘটনায় চাকরি হারিয়েছেন 18,520 জন বিডিআর সদস্য। 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যাসহ নানা অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা হয় অনেকের। চাকরিচ্যুত উদ্দণ্ডিত বিডিআর সদস্য ও তাদের পরিবার জড়ো হয়েছে শহীদ মিনারে। তাদের দাবি, অবিচারের শিকার হয়েছেন তারা। আমি তখন পার্বত্য চট্টগ্রাম ওই ট্রেনিং সেন্টারে ছিলাম, আরআর কোর্সে গেলাম। ওইখান থেকে ওখানে এমন কোনো কাজ করে নেই শনিকে যার জেল হাজত হবে। 6টা তদন্ত শেষে আমাদের নির্দোষ প্রমাণ করছে পিলখানা। সেখান থেকে আমার ব্যাটালিয়ন পাঠাচ্ছে, ওখানে আমরা 13 মাস ডিউটি করছি বর্ডারে। যখন জেনারেল আজিজ সাহেব আমাদের বিডিআর প্রধান হয়ে আসছে, আসার 1 মাস পর উনি আবার বলছে পিলখানা যারা ছিল সবাই ঢাকা ডাকছে। ডাইকা 13 মাস পর আইনে আমাদের সব জেলে কোনো কারণ ছাড়া জেলে পাঠিয়ে দিচ্ছে। চাকরি হারিয়ে বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জেলে থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। আমার ভাই যখন ফাঁসি যায় শুনে আমার বাবা মা দুইজনেই হার্ট স্ট্রোক করে মারা গেছে। আজকে 16 বছর উনি এখন বৃদ্ধ হয়ে গেছে। আমি সাক্ষী দিতে রাজি হইনি। আমাকে 10 সালের 24 অক্টোবর কারাগারে ঢুকাইছে। তাই চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি বিডিআর সদস্যদের। তদন্ত কমিশন গঠন হয়েছে, এই কমিশন স্বাধীনভাবে তারা তদন্ত করবেন। যারা নিরপরাধী তাদেরকে মুক্তি দেওয়া, চাকরি পূর্ণবল, আর যারা অপরাধী তাদের পরিপূর্ণ সাজা হোক, আমরা এটা চাই। আসলে আমাদেরকে অন্যায় করা হয়েছে এবং আমাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চাকরিতে পুনর্বারের জন্য আমাদের আসলে সমাবেশটা করা হয়েছে আর কি। বুধবার বেলা 12টা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। এর মধ্যে দাবি আদায় না হলে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছেন। এই কারণে 13 বছর পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। সংবাদ সম্মেলনে একথা জানান মামলার আইনজীবী শিশির মনির। তবে বিচারের বিষয়ে এবারে আশাবাদী সাগর রুনির একমাত্র সন্তান মেঘ। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজারবাজারের নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। এরপর দীর্ঘ 13 বছরেও এ হত্যার বিচার হয়নি, শেষ হয়নি তদন্তও। দীর্ঘ 13 বছরের সময় নেওয়া হয় 115 বার। তবে 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর চাঞ্চল্যকর এই মামলার তদন্তে মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। হাইকোর্ট র্যাবকে সরিয়ে তদন্তের ভার দেয় টাস্কফোর্সের উপর। মঙ্গলবার সাগর রুনির পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় সুপ্রিম কোর্টে। সেখানে সাগর রুনির পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবী জানান, অতীতে এই হত্যার তদন্তে বাধাগ্রস্ত করা হয়েছে। এমন আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে টাস্কফোর্স। যে যাদেরকে এক্সামিন করা হয়েছে, যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন,
অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। মামলার বাদী নওশের রহমান জানান, আগের সরকার ও তাদের সংশ্লিষ্টরা সাগররুনি হত্যায় জড়িত। আর মেঘ বললেন, এবার তিনি আশাবাদী। মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। তো এই সব কিছুই পরিবর্তন হয়েছে, কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, বাট সম্পূর্ণ আসলে এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী এপ্রিলে এই হত্যা নিয়ে টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হবে। উচ্চতর টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অবিলম্বে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল না হলে সংগ্রাম পরিষদের মাধ্যমে আন্দোলন বেগবান করার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে আওয়ামী প্রভাবশালীরা জড়িত ছিল বলে 13 বছরে বিচার হয়নি অভিযোগ সাংবাদিকদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের 13 বছর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আদালত সময় পিছিয়েছে 115 বার। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সরব ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ডিআরইউ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ সাংবাদিকদের আক্ষেপ, বিগত সরকার চায়নি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত। সরকারের প্রধানমন্ত্রী যখন বড় আলামত পাওয়া যাচ্ছে না, আইজির বাপের সাধ্য আছে সেভাবে তদন্ত করার। আগামী 2 মার্চ বিজ্ঞ আদালত তারিখ দিয়েছেন, ওই দিন আদালতে সাগররুনি হত্যাকাণ্ডের চার্জশিট আমরা দেখতে চাই। বিচারের আন্দোলন ভেস্তে দেওয়া সুবিধাভোগীরাও সমান অপরাধী বলে উল্লেখ করেন সাংবাদিকরা। রাষ্ট্রীয় সিদ্ধান্তে আদালতের মাধ্যমে এই সাগররুনি হত্যাকাণ্ডের বিচারকে একটি ফ্রিজে বন্দী করে রাখা হলো। ডেভিল হান্টিং যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমরা সাংবাদিক সমাজ আজকে সেখান থেকে আওয়াজ তুলতে পারি না যে রুনি হত্যাকারীরাও একটা ডেভিল। আওয়ামী প্রভাবশালীদের দৌরাত্মে হত্যায় জড়িতরা আড়ালে বলে অভিযোগ আসে সমাবেশে। আমাদের কয়েকজন সিনিয়র সহকর্মী বন্ধু এই সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের সাথে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। বিভক্তি থাকলেও বিচার দাবির ঐক্য অটুট রাখার আহ্বান জানান সাংবাদিকরা। দ্রুত তদন্ত শেষ করুন এবং এই হত্যাকাণ্ডের বিচার করুন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অপরাধের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুরে কমছেই না কিশোর গ্যাং সন্ত্রাস। প্রতিদিনই ঘটছে ছিনতাই। সম্প্রতি আসামি ধরতে গেলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হন মোহাম্মদপুর থানা পুলিশের 4 সদস্য সহ 5 জন। পুলিশি ঘটনায় 17 জনকে গ্রেফতার করলেও ওই এলাকায় কাটেনি গ্যাং আতঙ্ক। এরশাদ আলীর ক্যামেরায় দীপু শিকদারের প্রতিবেদন। নগরীর মোহাম্মদপুর আতঙ্কের এক জনপদের নাম, যেখানে প্রকাশ্যে ছিনতাই যেন প্রতিদিনের চিত্র। ধারালো অস্ত্র হাতে তারা দাপিয়ে বেড়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত কিশোর অপরাধীরা, যাদের নিয়ন্ত্রণে আনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি মোহাম্মদপুর বোটঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের পাটালি গ্রুপের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। আহত হন পুলিশের 4 সদস্য। ওরা ওই আমাকে একটা বাড়ি দিছে, অন্ধকারের মধ্যেই রড দিয়ে বাড়ি দিছে, এই জায়গায় লাগছে, আর হাতে একটা বাড়ি লাগছে। ওরা সবাই মোটামুটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা, এটার সাথে শুধু ওরা না, আশেপাশে যারা মহিলা আছে, মহিলারা হেল্প করে, পিচ্ছি বাচ্চারা 8 থেকে 10 বছরের বাচ্চা, তাদেরকে ওরা ইউজ করে। গুরুতর আহত আলামিন চিকিৎসা নিচ্ছেন একটি হাসপাতালে। আমার ছবি দেওয়া 2 জনের ছবি দেওয়া বলছে, ওদেরকে তুই চিনো? আমি জি স্যার আমি চিনি। সামরিল 30-40 জন পোলা বানাইছে, আইয়া এলো পাতলা খুব শুরু করছে। পুলিশে কেমন
আর দৌড় দিছে তো ঠিক আছে সেটা মনে লাগে না লাগছে আর আমার ধইরা মাটিতে ফালা আমারে কোবাইছে। কিশোর গ্যাংয়ের হামলা, ছিনতাই, মাদক বাণিজ্য সহ নানা অপরাধে আতঙ্কিত বোটঘাট সহ আশপাশ এলাকার সাধারণ মানুষ। আদিস খান রোড থেকে শুরু করে আইদিকে সুইচ গেট যে আরে ছিনতাই এবং রাতে 10টার মতো মানুষ চলাফেরা করতে পারে না। রাতে 10টা 11টার দিকে আসলে ওই সোনামি আটটাকের সামনে আর এই যে এডুকের ভিতরে দইরা মোবাইল মানি ব্যাগ লয়ে যাবে, চুরি একটা দইরা মোবাইল টিয়া পয়সা যা আছে সব লয়ে যাইয়া। এত কষ্ট করে গাড়ি চালিয়ে টিয়া কামাই করছে, আমার টিয়া রাখায় ওরা আল্লাহ সইব। তবে পুলিশ বলছে এই হামলা মামলায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 17 জনকে। প্লাটমেট বস্তি এই এলাকাটাতে আপনার ঢাকার পার্শ্ববর্তী একটি বিভাগের 2টা জেলার লোকজনই বেশি, তারা আত্মীয়, তারা গ্যাংয়ের চাইতে আত্মীয়তার সূত্রেই তারা এই মানে অপরাধী সংগঠন তৈরি করেছে। আপনার 50-60 জন 100 জন লোক আক্রমণে অংশ নিয়েছে, এর মধ্যে 2-4 জন মাইনরেস থাকতেই পারে। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। যা আছে কিশোর অপরাধী কিছু আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ 25 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। বিরতির পর আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। সরকারের সংস্কার উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে বিদেশি মিত্রদের অব্যাহত সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে বিশ্বব্যাপী ইউএস এইডের কার্যক্রম স্থগিত করা হলেও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানগুলোতে সহায়তা স্থগিত করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এরপর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। সংস্কারের মধ্য দিয়ে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় দেশের মানুষকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে তারুণ্যের উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ। সোহেল সামির রিপোর্ট। বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব 2025। উৎসব উপলক্ষে মাঠ জুড়ে পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন ধরনের স্টল, চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পতাকা উঠিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের চেতনায় তারুণ্যের অংশগ্রহণে নতুন দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। আমি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য, দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে, প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। সংস্কার, গণতন্ত্র ও ধ্বংসপ্রায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পুনর্গঠনেরও অঙ্গীকার করেন উপদেষ্টা। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে, স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত নানা আনুষ্ঠানিকতায় পালিত হবে তারুণ্যের এই উৎসব। সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পীরা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। পাকিস্তানের হাই কমিশনে এই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সে সময় উপস্থিত ছিলেন পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাঙ্গল, জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ 25 জনের বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও কাজে কোনো প্রভাব পড়বে না। এদিন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে প্রায় 3 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে।
এদিকে এলজিডিতে 450 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে দুদকের একটি দল। তবে অভিযানে কোনো কিছু না পেয়ে খালি হাতেই ফেরেন তারা। এরপরই ফেসবুকে লেখালেখির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সায়েমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক। যদিও বর্তমানে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়া, রিজার্ভের অর্থ তছরূপ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। তাদের দাবি, কর্মকর্তা বদলে কাজে কোনো প্রভাব পড়বে না। দুর্নীতি দমনে সমন্বিতভাবে আমরা সবাই কাজ করছি। দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না হয়, অনুসন্ধানে চলমান আছে। সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নিয়ে যাবেন। এদিন 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে সারা দেশে পৌরসভার প্রায় 4,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা। 285টা পৌরসভা যেহেতু আছে, এটা যাচাই বাছাই করে হয়তোবা দেখলে বোঝা যাবে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে জামিন দিয়েছেন আদালত। আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমনের আদালতের বিচারক শিউলি বেগমকে জামিনে মুক্তি দেন। পুলিশ জানায়, শিউলি বেগম রোববার দুপুরে বড়াইগ্রাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে টিকটক করেন। তা সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছিল। অমর 21 বইমেলার খবর। অমর 21 বইমেলায় ভিড় করছে ক্ষুদে পাঠকরা। জমজমাট শিশু চত্বর, স্টলে ঘুরে ঘুরে কিনছে নিজেদের পছন্দের বই, কিনছে ক্ষুদে পাঠকরা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। প্রত্যেক বছর বইমেলায় ক্ষুদে পাঠকদের ভিড় থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। বাবা মায়ের সাথে অনেকে এসেছে পছন্দের বই কিনতে। শিশু চত্বরে কাটিয়েছে আনন্দময় সময়। অনেকে কিনছে মজার মজার গল্প ও ভূতের বই, কেউ কিনছে বিজ্ঞান সম্পর্কিত বই। আমার এখানে মনে হয় যে সব বইয়ের অনেক বেশি দাম, তো গরিব যে বাচ্চারা আছে তারা তো এত দাম দিয়ে বই কিনতে পারবে না। আমার মনে হয় এখানে বিনামূল্যে বই দেওয়া উচিত। সায়েন্স বই পড়তে বেশি পছন্দ করি। সায়েন্স আমার একটা ফেভারিট সাবজেক্ট। নতুন একটা বই এসেছে মাশফিকানা তুজর প্যারাহীন অন্তিক মাহমুদের, এবং প্যারানাই একটা বই আছে মাশফিকানা তুজর, সেটা কিনেছি। অনেক সুন্দর বইটি। অভিভাবকরা বলছেন, মোবাইল প্রযুক্তির এই সময়ে শিশুর সুষ্ঠু মানসিক বিকাশে বই পড়ার বিকল্প নেই। শিশুরা আসলে তাদের হচ্ছে ওই আদর্শলিপি টাইপের বইগুলো, যে একদম প্রাইমারি লেভেল ওগুলো, আর যারা একটু বড় তারা হচ্ছে একটু মানে ভৌতিক গল্প বা হচ্ছে একটু উপন্যাস টাইপের এরকম বই চাচ্ছে। ছোট ছোট যে গল্পগুলো সিরিজগুলো আছে, এই সিরিজগুলো বেশি চলছে। আর ছোটদের একটা বই আছে যে ছড়াই বর্ণমালা। এবারের বইমেলা নিয়ে দারুণ আশাবাদী প্রকাশক ও স্টল মালিকরা। সবারই ঘরে ঘরে এখন নেটে আমরা বাচ্চাদেরকে অনেক কিছু দেখাতে পারি, কিন্তু আসলে হাতে বই নিয়ে পড়ার যে একটা মজা, আর বাচ্চা যে ওখান থেকে জানা এবং বিভিন্ন প্রশ্ন করা, ওগুলো কিন্তু আসলে ওরকম টিভিতে দেখলে কিন্তু বাচ্চা ওই জিনিসটা বুঝতে পারে না। আর এভাবে বই থেকে ও নিজের ইচ্ছে মতন বাছাই করে নিলে ও বুঝতে পারে ওর জ্ঞানের ক্ষমতাটা কতটুকু বৃদ্ধি পাইছে, এটা বাবা মাও জানতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই বাবা মাদের একদিন হলেও বাচ্চাদের বইমেলা আনা উচিত। যেহেতু বিজ্ঞানভিত্তিক বইয়ের প্রয়োজন রয়েছে, যাতে করে আমাদের আগামী শিশু যে প্রজন্ম রয়েছে তারা যেন ভালো ভালো বই পড়তে পারে
এবং তাদের জ্ঞান যেন আরও সম্প্রসারিত হয়, বিকশিত হয়। বই যে কতটা আবেগ ও অনুভূতির মিশালে জ্ঞানের ভাণ্ডার তা ফুটে ওঠে এই শিশু বই প্রেমীদের ভাষায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ফিক্সিংয়ের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। বিরতির পর আরও একবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পেমেন্ট সংক্রান্ত বিরোধের কারণে গেল 31 অক্টোবর থেকে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে আসছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত 1600 মেগাওয়াটের আদানি পাওয়ার প্ল্যান্ট। তবে এখন প্রতি মাসে $85 মিলিয়ন বকেয়া বিল পরিশোধ করে আসছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BPDB। এ অবস্থায় আদানি গ্রুপের সঙ্গে বড় কোনো সমস্যা নেই উল্লেখ করে শতভাগ বিদ্যুৎ সরবরাহ চেয়েছে BPDB। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে 25 বছরের চুক্তি করে আদানি পাওয়ার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা $900 মিলিয়ন পাওনা দাবি করে। বিরোধ দেখা দেয় বিদ্যুৎ শুল্ক নিয়ে। রয়টার্স বলছে, বাংলাদেশে আদানির বিদ্যুতের দাম ভারতের তুলনায় প্রায় 55% বেশি। এবারে বাণিজ্য সংবাদ। দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসবের আয়োজন করেছে বিকাশ। সুনামগঞ্জের দিরায়ে কালনী নদীর তীরে শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহনুর জালালের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। উৎসবে সারা দেশ থেকে আসা লোকসঙ্গীতের শিল্পী ও ভক্ত অনুরাগীরা বাউল সম্রাটের সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গান শ্রদ্ধা স্মরণে মাতিয়ে রাখেন। সকল ইসলামী ব্যাংকের সাথে ISDBর টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম হয়েছে। রাজধানীর একটি হোটেলে এ আয়োজনে যোগ দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, বাংলাদেশ ব্যাংকের রিসার্চ ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর গোলজার নবী সহ বেশ কয়েকটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টররা। অনুষ্ঠানে অ্যানালাইসিস অব ইসলামিক ব্যাংকিং ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সারা দেশে আরো 1775 গ্রেপ্তার, সরকারের ভেতরেই ঘাপটি মেরে আছে ডেভিল, বলছে বিএনপি। অক্টোবরের মধ্যে হাসিনার গণহত্যা মামলার রায়, ডিসেম্বর লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি। দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 14, 4 ধাপ এগুলেও স্কোরে স্বল্প অগ্রগতি। শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, প্রকৃত অপরাধীদের বিচারের দাবি। সাগরুনি হত্যার তদন্তে বাধা দিয়েছে হাসিনা সরকার, আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।